কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে গ্রেফতার করা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছিল। স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না, জ্বালায় পোড়ায় দেওয়া হবে। তো ধানমন্ডি 32-এর পরেই আমার বাড়ি, এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ, জ্বালায় পোড়ায় দেওয়া। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবার বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ, এমনকি নিজের বাড়িতে নিজেই আগুন লাগানোর মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান কাফিকে হাত করা পড়ানো অবস্থায়। দাবি করা হচ্ছে তিনি প্রতারক এবং নিজের পরিকল্পিত চক্রান্তের কারণে গ্রেফতার হয়েছেন। কিন্তু কি এমন ঘটল যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের বিতর্কে পড়তে হলো, সেটা জানার পর আপনিও অবাক হবেন। কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। আমি যখন ধরি ভালো করেই ধরি। কয়েকদিন আগে কাফির বাড়িতে একটি অগ্নিকাণ্ড ঘটে, জানিয়ে তিনি নিজেই ভিডিও বানিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। তবে কিছুদিন ধরে তদন্তকারীরা বুঝতে পারেন এটি ছিল একটি সাজানো ঘটনা। প্রমাণ মিলেছে কাফি নিজেই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন, যাতে তিনি নিজের ক্ষতির নাটক সাজিয়ে পাবলিকের সহানুভূতি অর্জন করতে পারে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সহানুভূতি পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ফোনটি ধরে ফেলেছেন দর্শকরাই। এখন প্রশ্ন হচ্ছে, যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটি কি সত্যিই কাফির গ্রেফতারের ছবি? আমাদের অনুসন্ধানে পাওয়া গেছে ছবিটি আসলে সম্পূর্ণ এডিট করা। কাফি এখনো গ্রেফতার হয়নি, কিন্তু তার গ্রেফতারের সম্ভাবনা প্রবলভাবে বেড়েই চলেছে। কারণ জনগণ এখন নিশ্চিত যে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে প্রকৃত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেটির দাবি জোরালোভাবে করা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরবন্দি অবস্থায় রেখেছে এবং যদি প্রয়োজন পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে এটা কোনো আন্দোলন, এগুলি তাদের ইচ্ছাকৃতভাবে কিসের আন্দোলন, এগুলো আপনার আইওয়াশ। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে গ্রেপ্তার হলেন কাফি। তো বন্ধুরা, যে বলে না নিজেই গর্ত করে কিন্তু সেই গর্তে নিজেই পড়ে গেলেন কাফি। কি কারণে হঠাৎ করে মধ্যরাতে কাফি গ্রেপ্তার হলেন এবং কোন কারণে এবং কোথায় থেকে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব কাফিকে মূলত কোথায় থেকে গ্রেপ্তার করলেন। সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো যে কাফিকে নিয়ে বর্তমান বাংলাদেশের মাওলানা এবং হুজুররা কি বলতেছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক। কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে, এটা তো ঠিক না। কথা কয় না, বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম। বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। কামরুজ্জামান কাফি বা কাফি ভাই নামে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত এই ব্যক্তি ভিডিও বানানো শুরু করেছিলেন জঙ্গলে বসে কয়েল জ্বালিয়ে কুকুর সাথে নিয়ে। বিভিন্ন বিষয়ে হয়তো তিনি কথা বলেছেন। মানুষ যেহেতু ব্যতিক্রম পছন্দ করে, তাই তার এই যে ফ্রেম বা এই বাচনভঙ্গি এবং বসার যে স্টাইল, এটি দেখে অনেকেই হয়তো আটকে গেছেন, দেখেছেন তাকে। তারপর শেখ হাসিনার যে দমন নিপীড়ন আছে, বিশেষ করে জুলাইতে, সেই জুলাইয়ে তিনি বেশ ভোকাল ছিলেন বলে শুনেছি এবং তারপরে অনেকটাই পরিচিতি পেয়েছেন। তিনি বই লেখেন, বই মেলায় গিয়ে নারীদের হাত ধরে আটকে রাখেন, নারীদেরকে ফুল দেন, এইসব নিয়ে আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে তারা এই ব্যক্তির ব্যাপক সমালোচনা করেছেন। অনেকেই তাকে লুচ্চা কাফি, কুত্তা কাফি হিসাবে ডাকেন। আমি তার কয়েকটি ভিডিও দেখেছি,
গত আগস্টের আগের আগস্টে সম্ভবত তিনি আমাকে হত্যা টত্যা করা লাগবে এরকম বলে ছবি টবি কি প্রিন্ট করে যেভাবে তিনি বসেন আর কি, মাটিতে বসে কিছু একটা ভিডিও টিডিও বানিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তি যে সেই ব্যক্তি এখন জানলাম, তো তিনি এই যে আলোচনা সমালোচনার মধ্যে সর্বশেষ দেখা যাচ্ছে তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি কারা পুড়িয়েছে? ধারণা করা হচ্ছে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি ভাঙা এবং যে তাণ্ডব আপনারা দেখেছেন, সেই তাণ্ডবে তিনিও একজন ছিলেন। তিনি সেখানে গিয়ে উল্লাস করেছেন, তাই আওয়ামী লীগের লোকজন হয়তো তার বাড়ি পুড়িয়ে দিতে পারে বলে অনেকেই সন্দেহ করেছেন। কাফি নিজে সংবাদ মাধ্যমকে যা বলেছেন সেখানে কোথাও তিনি আওয়ামী লীগকে দায় করেননি। তিনি শুধু বলেছেন যে আমার বাড়ি 50 লাখ টাকা না কত টাকার ক্ষতি হয়েছে, আমার 7 দিনের মধ্যে বাড়ি বানিয়ে দিতে হবে, নইলে আমি সরকার আমি বিপ্লব করব, এই সেই। এখন বিষয়টা তো দুঃখজনক। যদি তিনি কোনো অন্যায় করেনও, কোনো অপরাধ করেনও, ভিন্নমত দেখানো, সেজন্য তো তার পরিবারের সদস্যরা কোনোভাবে দায়ী নন। তার বাড়িঘর পুড়িয়ে দিতে হবে কেন? এই কাজগুলো বাংলাদেশে হয় এবং এটা খুবই দুঃখজনক। এই কাফি বিতর্কে অনেক কিছুই হয়েছে। তাকে নিয়ে অতীতে দেখা গেছে যে আমাদের পাহাড়ি আদিবাসীরাও আপত্তি তুলেছেন, কারণ তিনি পাহাড়ি আদিবাসীদেরকে গালাগালি করতেন, মানে প্রচণ্ডভাবে উগ্র জাতীয়তাবাদী এই ব্যক্তিটি। অবশ্য তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এখন গ্রাম থেকে শহরে এসেছেন, অনেক কিছু তিনি জানবেন না। আমার মনে হয় এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, তাকে শিখতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং একটা জিনিস খেয়াল করবেন, তিনি এই যে নারীদের হাত ধরছেন, ফুল দিচ্ছেন, প্রেম ভালোবাসা কত কিছু, দুটো স্পেসিফিক বিষয়ে আমরা লক্ষ্য করছি যে মাদ্রাসার শিক্ষক তার বাবা, আমি যতদূর জেনেছি প্রিন্সিপাল সম্ভবত কোনো একটি মাদ্রাসার, এবং তিনি নিজেও মাদ্রাসার ছাত্র। কিন্তু তাদের যে মাদ্রাসা গোত্র, মোল্লা মুর্শিদের পক্ষ থেকে কোনো ফতোয়া তার বিরুদ্ধে আসেনি যে কাফি তুমি মাদ্রাসার ছাত্র হয়ে প্রেম প্রমোট করছো যেখানে ইসলামে প্রেম নিষিদ্ধ করেছে, বা তুমি নারীদের হাত ধরে বেগানা নারীদের হাত ধরছো, এগুলো তো অপরাধ। তো সেই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ চুপ, এবং তিনিও খুব ভালো করে টুপি ফেলে আধুনিক হয়েছেন। আমার দুঃখ লেগেছে তিনি যে প্রাণীদের ভালোবেসেছেন, সেই প্রাণী মানে কুকুরদের ভালোবাসা তিনি আসলে ডিজার্ভ করেন না। তিনি শহরে এসে মানুষের ভালোবাসা বা মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন, যে কারণে তার বর্তমান অবস্থা। আপনারা তাকে অমানুষ বলছেন অনেকেই, কিন্তু এই যে মানুষের ভিড়ে আসলে মনুষ্যত্ব হারিয়ে যায়। বাড়ি পোড়ানো নিয়ে আমার দুটো প্রশ্ন। তিনি তো কুকুর পালতেন, একাধিক কুকুর, এবং যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে চতুর্দিক থেকে এসে কেরোসিন ঢেলে বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা, এবং ঘরের দরজাও নাকি বন্ধ করে রেখেছিল। কুকুরগুলো কোথায় ছিল? এরকম পরিস্থিতিতেও কুকুর চিৎকার করে, আর চিৎকার পরবর্তীতে ওই বাড়িতে তো আগুন লাগানোর সুযোগ থাকে না। পরিবারের সদস্যরা তো তাৎক্ষণিক বের হয়ে, গ্রামগঞ্জে সাধারণত অপরিচিত কেউ আসলে এমনিতেই কুকুর চিৎকার করে। তো সেক্ষেত্রে কুকুর হতে পারতো তার বাড়ি রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবদান কুকুর রাখতে পারতো। তো সেই কুকুর কোথায় ছিল? নাকি তিনি ঢাকায় যাওয়ার সাথে সাথে কুকুর সাথে করে নিয়ে গেছিলেন, নাকি কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছেন? যেহেতু তার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল, বাড়িতে কুকুর অ্যালাউ করেনি, কি হয়েছিল? আবার অনেকেই বলছেন তিনি নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছেন। কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে তার বাড়ি পোড়ানোটা ভারী অন্যায়। এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি আসলে মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। আমি আশা করব যে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার সাথে ন্যায় বিচার করা হোক, তিনি যেন ন্যায় বিচার পান। এবার তার অনুসারীরা গিয়ে বিভিন্ন ব্যক্তিদের হয়রানি করতে দেখছি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ডক্টর অর্পিতা রায়, যিনি তার সমালোচনা ফেসবুকে করেছিলেন এবং 2-4 জন লাইক হয়তো সেই পোস্টে দিয়েছে। সেই অর্পিতা রায় সম্ভবত তাকে লুচ্চা বা কিছু একটা বলেছেন, এবং বলেছেন যে এই ছেলের কারণে তার পরিবারের সদস্য বিপদে পড়েছে। এই কথা কেন বলেছেন? তাই তৌহিদি জনতা, উত্তেজিত ধর্মান্ধ মুসলমানরা গিয়ে এই অর্পিতা রায়ের চেম্বারে হামলা চালিয়েছে, এবং হামলাই চালায়নি শুধু, তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং ভিডিও ধারণ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই।
আমি তো আপনার আপনি নাই কথা বলেন, তাহলে আপনি কেমনে একজনের বাড়ি বললে আপনি কিভাবে মজা লইতে পারবেন? এখানে মজা না, আমি কি লিখছি শোনেন। আপনি কিভাবে মজা লইবেন? আমি লিখছি লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে। আচ্ছা এটা তো সবাই জানে, উনি হাত ধরে দিচ্ছে না এটা আমি আপনাকে আমি আপনাকে শর্টলি একটা কথা বলছি। আপনার ব্যক্তিগতভাবে ও কি করছে আমি সেটা বলি, আমি বলছি ব্যক্তিগতভাবে কি করছে আমাকে কি এইটার ব্যাখ্যা দিতে দেবেন? অবশ্যই 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 জান। তাহলে একটু আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট বলবেন, তারপরে আপনারা আমাকে যা বলবেন আমি শুনবো। এখানে বিষয় হচ্ছে কি, ফেসবুকে কিছু ভাইরাল হয়েছে, কাফিরকে দিয়ে একটু সবাই যে হাত ধরা নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে, যেটা আমরা এটা একটু রসিকতা বলতে কি, আমি এটা সিরিয়াস মাইন্ডে লিখিনি। আমি শুধু কলাপাড়ে বাড়ি ঘর পুরানো হয়েছে, আমি ওটা না, আমি বলছি কি যে কফি নিজে লুচ্চামি করলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার, মানে এটা লিখে আমি আবার দেখেন স্ল্যাপ রিয়াক্ট দিছি, মানে আমি এটা বুঝাচ্ছি যে দোষ করলো কফি কিন্তু ক্ষতিগ্রস্ত হলে তার পরিবার, এটা কিন্তু আমি খারাপ দিকে বলিনি। দেখেন আপনারা তো না বুঝে ই করলেন। সন্তানের কৃতকর্মের জন্য পরিবারের বাবা মা ক্ষতিগ্রস্ত হয়, আমি কিন্তু ভাই এটা বুঝাচ্ছি। আমি আপনার হাতে নাতে কিছু আমি ওরকম আপনার এই মন্তব্যের কথা এখানে 6 জন লাইক দিছে মাত্র 6-7 দিন, আমি আপনাকে ভাইয়া আপনার ঘর পুরা আপনি আমার কথা শুনছি। আমি এখানে লুচ্চামি বলছি তো, এটাই আমার ভুল। আচ্ছা কাফির সাথে কি সবাই লুচ্চামি করছে নাকি? এটা হচ্ছে কি কাফির সাথে ওই যে মেয়েদের হাত ধরার কিছু ভিডিও আমার মতো মেয়ে না, এটা হচ্ছে যাই হোক ভাইয়া যাই হোক, আপনি সরি বলছেন। আপনাকে বাংলাদেশ আন্দোলন করি না তুমি বোঝাই ম্যাডাম সরি বলছে, সরি বলছে। আমরা রাজনীতি করার দরকার নেই। কথা হচ্ছে একজন ব্যক্তির সমালোচনা কেন করা যাবে না? তিনি নিজে যেখানে সকলের সমালোচনা করছেন, তিনি নিজে যেখানে ভায়োলেন্সের সাথে যুক্ত, অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার সাথে তিনি যুক্ত। এখন অনেকে এটা জাস্টিফিকেশন নিয়ে আসেন, আচ্ছা ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছে তাই তার বাড়ি পুরানোটাও জায়েজ। এটা আসলে অন্যায়কে অন্যায় দিয়ে ঢাকা। আওয়ামী লীগ কখনো না কখনো ক্ষমতায় আসবে, আসার পরে এই যে 32 নম্বর যারা ভেঙেছে তাদের সাথে এই রিভেঞ্জ নেবে। এটা আসলে খারাপ সংস্কৃতি। কথা হচ্ছে আপনি সমালোচনা করছেন, আপনার সমালোচনা করলে তাকে আটক করছেন, তাকে আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছেন, হিন্দু দেখে আসলে এই আক্রমণটা করা হয়েছে। উত্তেজিত জনতা তথা এই কাফির মুরিদরা বা কাফির পক্ষ হয়ে গিয়ে যে এই হামলাটা চালালো, কাফি কি এটার প্রতিবাদ করেছেন? করেননি, করবেন না। অপরদিকে তার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এদের মধ্যে এই যে কুফা রায়হান সম্ভবতের নাম, সে কিন্তু কাফির বাড়ি পোড়ানোর আগেই তার উপরে গজব নাজিল হোক বা তার সে ধ্বংস হয়ে যাক এরকম একটি সে প্রেডিকশন করেছিল। সে বিভিন্ন সময় প্রেডিক্ট করে, কিছু ফলে কিছু না। তো প্রেডিক্ট করার দিক থেকে সে খুবই জনপ্রিয়। আমার ক্ষেত্রেও প্রেডিক্ট করেছিল, কিছুই হয়নি, বরং উন্নতি হচ্ছে। যাই হোক, এই কাফির ব্যাপারে সমালোচনা অনেকেই করেছেন। কেন অর্পিতা রায়ের চেম্বারে গিয়ে হামলা, এবং হামলা বলতে কি মানসিকভাবে একজন নারীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করা নারীকে এবং সেগুলো ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করা, এটা তো হামলার চেয়ে কোনো অংশে কম নয়। শারীরিকভাবে আঘাত করেছে কিনা তা আমরা দেখিনি। এই জিনিসটা হচ্ছে স্পেসিফিক্যালি হিন্দু দেখে আক্রমণ। বাংলাদেশে হিন্দুদের উপরে একের পর এক আক্রমণ যে হয়ে যাচ্ছে এবং সেগুলো যে প্রতিনিয়ত বাড়ছে, তাতে কি আপনাদের কারোর কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ নেই। যেমন আপনাদের এখন একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটর পাগল সেজেছে, মুখে কালিটালি মাখিয়ে, এবং সে গিয়ে একটি হিন্দু মেয়ে যে আসলে এখনও প্রাপ্তবয়স্কা না, তার গলায় আবার তুলসীর মালাও আছে, তাকে হিজাব পরার নির্দেশনা দিচ্ছে এইভাবে। আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো?
আপনাদের কি কোনো সন্দেহ আছে এটা টার্গেট করে হিন্দুদের প্রতি বিদ্বেষ দেখানো বা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত তো নয়, বরং ব্যঙ্গ বিদ্রুপ করা, তাদেরকে অপমান অপদস্থ করার অন্যতম কৌশল এটি? মুখে কালে মাখিয়ে মানে মাইক্রোফোন ঢেকে রেখে এরকম কথাবার্তা বলা, তো হিন্দু তো কী হয়েছে, হিজাব পরে ফেলো। একই কথা যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী একজন মুসলিম নারীকে বলেন যে ঠিক আছে বোরকার কি দরকার, বা কপালে সিঁদুর দিতে হবে, হাতে শাখা দিতে হবে, বা ধরেন গলায় তুলসী মালা দাও নাই কেন, মুসলমান তাতে কি হয়েছে, গলায় তুলসী মালা দাও। বা কোনো পুরুষকে ধরেন একজন হিন্দু ব্যক্তি এসে এরকম বলল যে তুমি ধুতি পরো না কেন, যদিও ধুতি বাঙালির পোশাক, বা অন্যান্য সিম্বল যেগুলো আছে, তুমি মন্দিরে যাও না কেন, কালী মায়ের পূজা দাও না কেন, যে আমি মুসলমান তাতে কী হয়েছে করো। বা কোনো মুসলমানকে দাড়ি কেটে ফেলতে বললো যে তোমাকে দাড়িতে তো লাদেনের মতো লাগছে। এইরকম কথা অনেকেই বলতে পারেন, অর্থাৎ পক্ষে বিপক্ষে এই বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এই জন্য কি হিন্দুদের উপরে এইভাবে অপমানবস্ত করে যাবে এবং আমরা বসে বসে দেখব? কেন এই ধর্মীয় বিদ্বেষ, কেন বাড়াবাড়ি উগ্রতা দেখায় এই ধরনের কথিত কন্টেন্ট ক্রিয়েটররা? সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চায়? এটা আনফরচুনেট, হ্যাঁ হয়ে গেছে, ভিডিও লাইভ হয়ে গেছে, আপলোড করে ফেলেছি, ব্যাপারটা ওরকম নয়। পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করা এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড করা, কয়েকটা ধাপ পেরিয়ে তো এডিট করেছে, তারপরে আপলোড করেছে। তার কাছে কি কোনো আইনের কোনো চিন্তাভাবনা তার নেই? একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে সে হেঁটে যাচ্ছে, বাংলাদেশের নাগরিক, তার ভিডিও ধারণ করা হচ্ছে পারমিশন ছাড়া, সেটাকে আপলোড করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো আইন নেই? আইন আছে, কিন্তু আইন মুসলমানদের জন্য। অমুসলিম হলে আপনি আওয়ামী লীগ, অমুসলিম হলে আপনাকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপি ধারাবাহিকভাবে কঠিন বার্তা দিচ্ছে, হুমকি ধামকি হুঁশিয়ারি দিচ্ছে। এর রহস্য কি? এবং সাথে আওয়ামী লীগ আছে, একদম সেম টু সেম। আওয়ামী লীগ বিএনপির ভাষা এখানে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের কথা বিএনপি বলে দিচ্ছে, বিএনপির কথা আওয়ামী লীগ বলে দিচ্ছে। এই রহস্যটা আমি উদ্ঘাটন করব দর্শক, আপনি দেখেন, ভাষাটা দেখেন। বিএনপি গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে। এই কথাটা কার বিরুদ্ধে? অবভিয়াসলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ ডক্টর ইউনূসকে প্রথমে বিএনপি বলবে বা বলছে যে স্যার দ্রুত নির্বাচন দেন, স্যার দ্রুত নির্বাচন দেন। নির্বাচন কমিশনের ম্যানেজড। এখন যদি এই নরম নরম কথায় ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন না দেয়, তাহলে আঙ্গুল বাঁকা করবে। এর মানে ডক্টর ইউনূসকে ঘাট ধরে নামিয়ে দিবে, নির্বাচন দিতে বাধ্য করবে, সংস্কার করতে দিবে না, হরতাল অবরোধ দিবে। আঙ্গুল বাঁকা করা মানে তো হরতাল অবরোধ। এর অর্থ এটাই। শুধু গয়েশ্বরচন্দ্র রায় নয়, সবাই এরকম হুমকি ধমকি দিচ্ছে। যদি উপরে উপরে মাঝে মাঝে বলছে যে না 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 আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না, এখনো আস্থা আছে, এগুলো ফাও কথা। এই যে বলছে যে আঙ্গুল বাঁকা করতে হবে, রাজপথে নামতে হবে, আপনি রাজপথে নামবেন কার বিরুদ্ধে? আবার অন দি আদার হ্যান্ড দেখেন, আওয়ামী লীগও বলছে রাজপথে নামতে হবে বা নামছে। শেখ হাসিনা একের পর এক এই টিমের সাথে বিভিন্ন আড্ডায় রাজপথে নামার, যার যা আছে তাই নিয়ে রাজপথে নামার কথা বলছে। ফেব্রুয়ারিতে বিএনপিও কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, মিলে যাচ্ছে। কেন? ক্ষমতার জন্য পাগল হয়ে যাওয়া, আর তর সয় না, ক্ষুধার্ত। 17 বছর খেতে পারিনি, এখন সময় এসেছে, ভাত হয়ে গিয়েছে রেডি, কিন্তু সামনে দিচ্ছে না কেন ভাই? কষ্ট লাগছে। যে এরকম হতো যে না, এতদিন যেটা ছিল যে চাউলই নাই, ভাত চড়ায় নাই, চুলায় দেয় নাই, অতএব খাওয়া নিয়ে অতটা আগ্রহ ছিল না। গত 15 বছর বিএনপির হিসাবে চাউলই নেই, কিসের রান্না করবে? অতএব চাউল কেনার লড়াই ছিল। কিন্তু হাসিনা পতন হয়েছে মানে ভাত রেডি হয়ে গিয়েছে, এখন ভাতটা বেড়ে দিলেই হলো, সেটা দিচ্ছে না। এটা হচ্ছে বিএনপির কষ্ট। খাওয়ার জন্য পাগল,
খেতে হবে। যার জন্য এখন ডক্টর ইউনূস কথা না শুনলে আঙ্গুল বাঁকা করবে নাকি, রাজপথে নামবে। তো জনতা যারা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে একটা ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের জন্য, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, তারা কি আঙ্গুল চুষবে? আপনারা কি এখন ছাত্র জনতার সাথে মারামারিতে লিপ্ত হতে চান? অবশ্য বিএনপির অনেকে ঘোষণা দিয়েছে যেখানে নাগরিক কমিটি সেখানেই গণদোলাই। আপনারা পারবেন না, জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। বিএনপির লোকজনও এই ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করবে না। বিএনপি কিছু পান্ডা দুই একবার আওয়ামী লীগের মতো নামতে পারে, কিন্তু একদিন পিটানি খেলে সোজা হয়ে যাবে। আবার সেনাবাহিনী, পুলিশ তারা তো আছে, তারা তো অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেবে। অতএব আঙ্গুল বাঁকা করার হুমকি দিচ্ছেন, ভালো হয়ে যান। আপনি আওয়ামী লীগের সুরে কথা বলছেন। আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে যে আমরা একদিন এসে তোমরা যারা ধানমন্ডি 32 ভাঙছো তোমাদেরকেও ভাঙবো। এই সেম কথা গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে একদিন কিন্তু তারাও ভাঙবে। এর মানে আওয়ামী লীগের হুমকিটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন আপনি। আমরা ভয় পাই, আওয়ামী লীগকে তো আসতেই দিব না, কিসের ভাঙবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা 6 মাসে প্রমাণ হয়ে গেছে, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামার কথা জানান তিনি। এর মানে সরকার যোগ্য নয়, কিন্তু এর জবাবে আমরা বলবো সরকার সবচেয়ে যোগ্য, দক্ষিণ সরকার। কারণ 6 মাসে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে বা যেভাবে রাষ্ট্র চলেছে, এখানে যদি বিএনপি বা অন্য কেউ বা কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো, বাংলাদেশ জিম্বাবুই হয়ে যেত, সোমালিয়া হয়ে যেত। ডক্টর ইউনূস সফলতার সাথে বাংলাদেশকে রক্ষা করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটিয়েছেন। আল্লাহ বাঁচিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসে না, একেবারে ধ্বংস হয়ে যেত দেশ। এত সোজা দেশ চালানো। আপনারা কি চালাতে পারেন 2001 থেকে 2006 দেখেছি না? আপনাদের যোগ্যতা কি পারেন আপনারা? বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে, যথেষ্ট যোগ্য। আপনাদের চাইতে 1000 গুণ যোগ্য, যে কোনো নির্বাচিত সরকারের চাইতে যোগ্য। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমার মনে হয় আমাদের রাজপথে নামতে হবে। হুমকি দিচ্ছেন, দেখছেন, একদম আওয়ামী লীগের মতো হুমকি দিচ্ছে। গয়েশ্বর রায় বলেন, বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটা হতে পারে না। সংস্কার কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মানে কিচ্ছু করতে পারেন, সংস্কার করতে গেলে তো সময় লাগবেই, সেটা কালক্ষেপণ কেন? আর বিচার না করতে পারলে ভোটের হবে না, এর মানে বিচার চান না। তার চাইতে বলেন যে ভাই সংস্কারটাও করেন, বিচারটাও করেন, আমরা সহযোগিতা করি যাতে তাড়াতাড়ি হয়, সেটা বলতে পারছেন। এর মানে বিচার নিয়ে কোনো আগ্রহ নাই, সংস্কার নিয়ে কোনো আগ্রহ নাই। আগ্রহ হচ্ছে খাইতে হবে, না খাওয়া 17 বছর, খাওয়াখাওয়ির খেলা এখানে। গণমাধ্যম অবস্থায় উন্নতি হয়নি উল্লেখ করে বলেন, সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে, তা চলতে পারেন। এখন এই কথাটার মানে কি বুঝতে পারছেন? এর মানে হচ্ছে ওই হাসনাত আব্দুল্লাহ বলেছেন না যে হাসিনা ভাষণকেও প্রচার করলে আমরা দেখে নিব। এর মানে এটাকেই গয়েশ্বরচন্দ্র রায় ধরে নিয়েছেন যে হাসিনা সংবাদ প্রচার করলে হামলা হবে। এটা মানতে পারছেন না। গয়েশ্বরচন্দ্র রায়ের মতে যে আওয়ামী লীগের সংবাদ প্রচার হবে, শেখ হাসিনার বক্তব্য প্রচার হবে, এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আওয়ামী লীগ রাজনীতি থাকবে, নির্বাচনে থাকবে, এটাই চান। বিএনপি নেতারা মাইক হাতে পেলেই ডক্টর ইউনূসের সমালোচনা, এই পারে না সেই পারে না। আর আওয়ামী লীগের যে কথাগুলো, যেগুলো আওয়ামী লীগের বক্তব্য হিসাবে গণমাধ্যমে আসে না, সেম বক্তব্যগুলো বিএনপি নেতারা গয়েশ্বরচন্দ্র রায় এরা দিচ্ছেন। অতএব আওয়ামী লীগ বিএনপি একে অপরের মধ্যে মিল, একে অপরকে চায়, যেটা বেনজিরের ফোন আলাপে ফাঁস হয়ে গিয়েছে বা তার একটা প্রিয় দর্শক, একটা দেশ কে চালাচ্ছে সেটা সে দেশের মানুষ জানে না। আর সেই অভাগা দেশটি হচ্ছে বাংলাদেশ, সে হতভাগা মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না গত 6 মাস যাবৎ বাংলাদেশ আসলে কারা বা কোন দেশ বা বিদেশি কোন শক্তি এই দেশ চালাচ্ছে, দেশের জনগণ বুঝতে পারছে না। মানুষ ভাবছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। তারা ভাবছে এই দেশ কি সেনাবাহিনী চালাচ্ছে, এই দেশ কি প্রধান উপদেষ্টা চালাচ্ছেন,
এই দেশ কি উপদেষ্টারা চালাচ্ছেন? এই দেশ কি সমন্বয়করা চালাচ্ছেন? এই দেশ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাচ্ছে? এই দেশ কি ফ্রান্স থেকে আমেরিকা থেকে কেউ চালাচ্ছে? মানুষ বিভ্রান্ত, মানুষ বুঝতে পারছে না। এটা কিন্তু পৃথিবীতে বিরল, কিন্তু বাংলাদেশের মানুষ সেটি দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী যখনই বলে যে একটা ভবন ভাঙা হবে, অমুকের বাড়ি ভাঙা হবে, অমুকের বাড়ি পোড়ানো হবে, পোড়ানো হচ্ছে। উপদেষ্টারা যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, আবার সমন্বয়করা যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, আবার সেনাবাহিনী যখন বলেন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে বাজার দর, বাজারের সিন্ডিকেট, সেগুলোর দিকে কারো কোনো খেয়াল নাই। আমরা যেটাই বলি না কেন, দেশের মানুষ এখন কিন্তু এক ধরনের চরম হতাশার মধ্যে আছে এবং সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, অরাজক পরিস্থিতি বিরাজ করছে, যেটি আদৌ কাম্য নয়। প্রত্যেক মানুষ ভেবেছিল ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আইনের আওতায় আনা হোক, সঠিকভাবে আনা হোক। এখন যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, এটা কাদেরকে নিধন করার জন্য? কোথায় সেই ডেভিলরা? কারা সেই ডেভিল? সাধারণ মানুষ, নিরীহ মানুষও আক্রান্ত হচ্ছে, তাদের খুব অমানবিক আচরণ করা হচ্ছে তাদের সাথে। এটি কিন্তু কাম্য নয়। এটা একটা স্বাধীন দেশের মানুষ তারা, কিন্তু স্বাধীন দেশ বলে তো আর এখন কোনো লাভ নেই। স্বাধীনতার সব চিহ্ন মুছে ফেলা হচ্ছে। যাই হোক, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাতে ইসলামী বুঝি না। আমরা বুঝি দেশ, দেশের মানুষ যেন খেয়ে পরে ভালো থাকতে পারে, সেই ব্যবস্থাটা রাষ্ট্র কর্তৃক প্রদান করা। কিন্তু রাষ্ট্রের মানুষ বিভ্রান্ত। আমরা কারো প্রতি কারো কোনো নিয়ন্ত্রণ দেখতে পাই না। পুলিশের প্রতি কার নিয়ন্ত্রণ, সেনাবাহিনী কারা নিয়ন্ত্রণ করছে, সমন্বয়কদেরকে কারা নিয়ন্ত্রণ করছে, সেটি মানুষ বুঝতে পারছে না। এখন বলা হচ্ছে নতুন রাজনৈতিক দল করবে তারা। নতুন রাজনৈতিক দল করা মানে আওয়ামী লীগ তো এখন আর মাঠে নেই, কিন্তু মানুষ আশঙ্কা করছে বিএনপিকেও মাইনাস করে দেওয়ার জন্যই কিন্তু নতুন রাজনৈতিক দলের চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং নতুন রাজনৈতিক দল করে তারা বিএনপির ভোট যেগুলো আছে, বিএনপির ভোটাররা যারা আছেন, বিএনপির প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। কাজেই আবার আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি আওয়ামী লীগ ছাড়া বিএনপি কিন্তু একা, আর সমস্ত দলগুলো কিন্তু এক। জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠন সবাই এক, বিএনপি একক। ঠিক আছে, বিএনপি একার পক্ষে এত শক্তির বিরুদ্ধে লড়াই করে নির্বাচনের দাবি আদায় করা সম্ভব নয়। কাজে বিএনপিকে এখন মাঠে নামতে হবে, বিএনপিকে এখন সোচ্চার হতে হবে, তাদের দলের অখণ্ডতা রক্ষা করতে হবে। এই দল ভাঙবার জন্য কিন্তু এখন নানানভাবে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। এই দেশে এই সরকার এখন আর নির্বাচন দেওয়ার কথা ভাবছে না। কাজে বিএনপিকে সচেতন হতে হবে। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে তারা কি করবেন, কিভাবে তারা রাজপথে আসবেন, সেটা তারাই জানেন। কিন্তু আমরা দেশের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। এই দেশ কি বিক্রি হয়ে গেছে? এই দেশ, ওই যে শুরুতে বলেছিলাম, কারা চালাচ্ছে, কে নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে না। কাজে বলা যায় দেশের মানুষ এখন হতাশায় আছে, দেশের মানুষ এখন বিভ্রান্ত, দেশের মানুষ এখন কাকে সমর্থন করবে, কাকে সমর্থন করলে দেশের জন্য মঙ্গল হবে, এটা মানুষ বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস সাহেব নিজে কোনো কথা বলেন না, নিজে কোনো কথা না বললে তার হিংস্রতা আরও বেশি প্রকাশ পায়। তিনি আসলে কি চাচ্ছেন, কি ভাবছেন, দেশের মানুষ গত 6 মাসে বুঝে গেছে। তার কাছ থেকে তিনি যখন কথা বলেন, একদম ছেলে মানুষের মতো কথা বলেন। তিনি কিছু জানেন না, কিছু বুঝেন না, কিন্তু কিছু দেখেন না। তিনি দেশে কি হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন না।
মানুষের মধ্যে হাহাকার তিনি বুঝতে পারেন না, তিনি শুনতে পান না। যাই হোক, দেশের মানুষের মঙ্গল কামনা করি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেই প্রত্যাশা করি। দেশের মানুষের মধ্যে যে দেশাত্মবোধ আছে এখনো পর্যন্ত, সেটি যেন তারা লালন করতে পারেন। দেশের সশস্ত্র বাহিনী তারা যেন নীতি নৈতিকতার সাথে কাজ করেন, দেশের মানুষের সাথে আচরণ করেন। একটা সাধারণ মানুষকে পশুর মতো পিটাবেন, এটা তো হতে পারে না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি ভাইরাল, সব থেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই বিষয়টি কিন্তু কাফির বিষয়টি। যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, এটা অনেকেই বলতেছে আওয়ামী লীগ এবং স্বৈরাচারী হাসিনা লাগাইছে, আবার অনেকেই বলতেছে কাফির নিজেই লাগাইছে। এখন পর্যন্ত যদিও কোনো সঠিক তদন্ত পাওয়া যায়নি, সেক্ষেত্রে ক্লিয়ার করে বলা যায় না আসলে মূলত কাফির বাড়িতে কি আগুন লাগিয়েছে। শুধু তাই না, এদিকে আরও শোনা যায় যে কাফি নাকি গ্রেপ্তার। মূলত কাফি গ্রেপ্তার হয়নি, এটা ছিল একটা ফেক এবং গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। সঠিক তথ্য দেখতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তাহলেই পাবেন আপনারা সঠিক তথ্য। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।